আচ্ছা, সো আমি আপনাদেরকে একটু মডিউলটা দেখাই। আমাদের আজকের মডিউলটা আমি একটু দেখাই আপনাদের। আমাদের মূলত আমরা কি কি শিখব। তো আমি এটাকে একটু অন করে দিচ্ছি, একটু জুম করে দিই, সমস্যা নেই। স্ক্রিন তো দেখতে পাচ্ছেন না, দেখা যাচ্ছে তাই না? হ্যালো। আচ্ছা, দেখেন আমাদের মূলত যে কোর্সের নাম হচ্ছে ওয়েব ডিজাইন কোর্স। ঠিক আছে, আমরা ওয়েব ডিজাইন শিখবো। দেন হচ্ছে ওয়েব ডিজাইনের মধ্যে আমরা যা যা শিখবো, এর মধ্যে ফার্স্ট অফ অল যেটা শিখবো সেটা হচ্ছে HTML। এখন প্রশ্ন হচ্ছে HTML কি? HTML এর ফুল মিনিং হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। অবশ্যই মনে রাখতে হবে HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট যেরকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, লারাভেল পাইথন যেরকম একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু HTML কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা হচ্ছে ট্যাগ নিয়ে কাজ করে। ঠিক আছে, ট্যাগ নিয়ে কাজ করে। যেমন আমি যদি আপনাদেরকে HTML এর একটা এক্সাম্পল দেই, মনে করেন সরাসরি ওয়েবসাইটে যেয়ে, মনে করেন আমি গুগলে আসলাম। ঠিক আছে, আমি গুগলে এসে এখানে সার্চ করলাম যে মনে করেন রায়ান্স কম্পিউটার। এটা একটা কম্পিউটারের সাইট। ঠিক আছে, তো আমি এখানে লিখলাম রায়ান্স কম্পিউটার। এটা লেখার পরে দেখেন ওদের একটা ওয়েবসাইট আসছে। তো আমি এখানে ক্লিক করলাম, ওদের ওয়েবসাইটের উপরে ক্লিক করি। দেন দেখেন ওদের ওয়েবসাইটটা কিন্তু এখানে আসছে, এই যে rayanscomputer.com। এটা হচ্ছে ওদের ডোমেইন নেম। ঠিক আছে, আচ্ছা, ডোমেইন হোস্টিং কি এটা নিয়ে একদিন আলোচনা করবো, সমস্যা নেই। আজকে যেহেতু HTML, আজকে ওইটা নিয়ে আলোচনা করছি না। তো দেখেন এটা হচ্ছে একটা ওয়েবসাইট। ঠিক আছে, এটা হচ্ছে একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটার মধ্যে দেখেন এই আমি যেরকম দেখতে পাচ্ছি, আমার সামনে যা যা আছে, এই জিনিসগুলো আমি যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ওয়েব ডিজাইন। ঠিক আছে, এটা হচ্ছে ওয়েব ডিজাইন। আমার চোখের সামনে একজন ভিজিটর একটা ওয়েবসাইটে আসার পরে যা দেখে, এটা হচ্ছে ডিজাইন। ঠিক আছে, যেমন ধরেন এখানে এই যে লেখাগুলো, এটা একটা লোগো, এটা একটা সার্চ বার। দেন দেখেন এখানে কিছু লেখা আছে, ল্যাপটপ, ডেস্কটপ, গেমিং পিসি, মনিটর, ট্যাবলেট, প্রিন্টার, স্ক্যানার। এই যে লেখাগুলো, এই লেখাগুলো প্রথম HTML এ স্ট্রাকচার রেডি করছে। এই ল্যাপটপ লেখাটা প্রথম হচ্ছে HTML এ লিখছে, ট্যাগ দিয়ে লিখছে। এই লেখাটাও HTML ট্যাগ দিয়ে লিখছে, এগুলো সবগুলোই। দেন হচ্ছে এখানে লেখাগুলো, দেন হচ্ছে এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন। তারপর আমি আরো যদি নিচে আসি, এই যে ছবিগুলো, দেন আরো নিচে আসি, এই যে ছবি, দেন হচ্ছে যে নিচে লেখাগুলো দেখতে পাচ্ছেন, এই যে লেখা, দেন হচ্ছে এই যে লেখাগুলো। এগুলো সব প্রথম HTML দিয়ে এখানে কোডিং করে আউটপুটে আনা হয়েছে। জাস্ট স্ট্রাকচার রেডি করা হয়েছে। মনে করেন একটা বিল্ডিং, সেই বিল্ডিং এর মধ্যে সর্বপ্রথম কি করা হয়? যেমন মনে করেন একটা কলম গাড়া হয়, হয়তো বা একটা ফ্লোরের মধ্যে 6টা 7টা কলম দেওয়া হয়, দেন তার উপরে ছাদ দেওয়া হয়। দেন প্রথম বিল্ডিং এর স্ট্রাকচার রেডি, তারপরে হচ্ছে ওইটার ডিজাইন করা হয়। এটার ওয়াল কোথায় হবে, এটার দরজাটা কোথায় হবে, এটার জানলাটা কোথায় হবে, দেন হচ্ছে এটার কালারটা কি হবে। এই জিনিসগুলো CSS দিয়ে করে। তো যেটা HTML প্রথম বুঝতে চাইছি, সেটা হচ্ছে আমার একটা ওয়েবসাইটের মধ্যে বেসিক স্ট্রাকচার রেডি করার জন্য HTML এর ব্যবহার হয়ে থাকে। সেখানে আমি এরকম লেখাগুলো প্রথম থাকবে, সেগুলোকে CSS এর মাধ্যমে আমি ডিজাইন করতে পারি। যেমন দেখেন এইটার পাশে এটা বসছে, সেম ভাবে এই লেখাটা অ্যাবাউট এর পাশে আবার দেখেন এই লেখাটা বসছে। আবার দেখেন এখানে যখন মাউস আনতেছেন, দেখেন এটার কালারটা চেঞ্জ হচ্ছে। তো প্রথমে হচ্ছে HTML দিয়ে এই স্ট্রাকচার রেডি করছে, দেন CSS দিয়ে এই লেখাটার পাশে এই লেখাটা বসাইছে, দেন এই লেখাটার পাশে এই লেখাগুলো বসাইছে। দেন হচ্ছে যখন আমি মাউস ধরতেছি হোভার হচ্ছে। আবার আমি যখন উপরে মেনু দেখলাম, দেখেন এই যে মেনু ল্যাপটপ, এখানে যখন ধরলাম দেখেন আরো অনেকগুলো সাব মেনু বের হচ্ছে। এটাকে CSS ড্রপ ডাউন বলে। তো CSS যখন করব তখন সেটাও দেখবে, সমস্যা নাই। ফার্স্ট অফ অল হচ্ছে HTML দিয়ে আমি হচ্ছে বেসিক স্ট্রাকচার রেডি করব, CSS দিয়ে আমি সেটাকে ডিজাইন করব। ঠিক আছে, আচ্ছা, এখন মনে করেন আমি HTML দিয়ে তো আমার স্ট্রাকচার রেডি করলাম, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এরপরে CSS দিয়ে ডিজাইনিং এর কাজ করব। মানে আমি আমার সাইটের কালারটা কিরকম হবে, কোন জায়গায় কতটুকু জায়গা নিবে, কোথায় আমি মার্জিন কতটুকু দিব, কোথায় আমি প্যাডিং ইউজ করব, কোথায় আমি ব্যাকগ্রাউন্ড কালার কি দিব। এই জিনিসগুলো আমরা সাধারণত CSS ব্যবহার করে থাকি। CSS এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটাকে আমি এখানে দিলাম। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে বুটস্ট্র্যাপ কি? বুটস্ট্র্যাপের আমরা লেটের যে ভার্সনটা আছে, ভার্সন 5, এই ভার্সন 5টা আমরা ইউজ করব। আর আমাদের সাধারণত বুটস্ট্র্যাপ কি করে? সাইটকে রেসপন্সিভ করে, একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করে হচ্ছে বুটস্ট্র্যাপ। যেমন ধরেন রেসপন্সিভ কি, এইটা একটা ওয়েবসাইট। এটা এখন আমি দেখছি, এই ওয়েবসাইটটা এখন আমি দেখতে পাচ্ছি হচ্ছে আমার মনিটরে।
আমার কম্পিউটারের মনিটরের মধ্যে আমি দেখতে পাচ্ছি। তো আমার যখন মনিটরে ভিউ করলাম তখন এই ওয়েবসাইটটা এরকম আসতেছে। কিন্তু যখন আপনি এই ওয়েবসাইটটাকে মোবাইল দিয়ে ভিউ করবেন, মোবাইল দিয়ে ভিউ, দেন হচ্ছে আপনার হচ্ছে ল্যাপটপ দিয়ে ভিউ, বা হচ্ছে আপনার নোটপ্যাড ট্যাব দিয়ে ভিউ, ঠিক আছে, এগুলোর হচ্ছে পিক্সেল ছোট হয়। কারণ হচ্ছে এখন আমি যেই ডেস্কটপ দিয়ে দেখতেছি এটা হচ্ছে প্রায় 19 ইঞ্চি। সো 19 ইঞ্চি ডেস্কটপ দিয়ে দেখার কারণে এটা এত বড় আসতেছে। কিন্তু দেখেন আমি এটাকে যদি মোবাইল ভিউ করি তাহলে দেখেন কিরকম আসে। আমি এটাকে সাইটটাকে ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট, দেন আমি রেসপন্সিভ মোডটা অন করে দিলাম, ঠিক আছে। দেখেন ফার্স্ট অফ অল এই হচ্ছে আমার পিক্সেল সাইট। এখানে দেখেন পিক্সেল সাইট, এখানে হচ্ছে 426 পিক্সেলের কোনো ডিভাইস দিয়ে যদি এই ওয়েবসাইটটাকে ভিজিট করা হয় তার জন্য এই ওয়েবসাইটটা এরকম আসবে। দেখেন তার জন্য ওয়েবসাইটটা আসবে এরকম, ঠিক আছে। মনে করেন 426 থেকে আমি আরেকটু বড় ডিভাইসে গেলাম, মনে করেন 700-তে গেলাম, তখন দেখেন তখন যদি কেউ এই 700 পিক্সেলের ডিভাইস দিয়ে যদি কেউ এটা ভিউ করে তার জন্য এই সাইটটা আসবে এরকম। দেখেন তার জন্য সাইট আসবে এরকম, ওকে। দেন মনে করেন আমি তো 736 পিক্সেলের ডিভাইস দিয়ে দেখতেছি সাইটটাকে, তো আমি এখান থেকে আরেকটু বাড়াচ্ছি, মনে করেন আমি এখান থেকে 900-তে যাই, 900। দেখেন আমি যদি 900 থেকে ভিউ করি তার জন্য সাইটটার ডিজাইন এরকম, ঠিক আছে। তার জন্য সাইটের ভিউ হবে এরকম। দেখেন 900 পিক্সেলে যে চলে গেছে এই কিন্তু আমার এতগুলো মেনু আসছে, এতক্ষণ কিন্তু এতগুলো মেনু আসে নাই, ঠিক আছে। এরপর দেখেন আমি আরো বড় যাচ্ছি, তার জন্য দেখেন ডিজাইনটা আরো অন্যরকম। ফুল স্ক্রিনে যান, আমি আমার ফুল স্ক্রিনে আসছি, এখন দেখেন ডিজাইনটা এরকম। বিষয়টা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে পারি। রেসপন্সিভ কি, আমার ডিজাইনটা যেন প্রত্যেকটা ডিভাইসের সাথে মিলে যায়। যেমন ধরেন এখান থেকে এই ল্যাপটপ থেকে এই সিকিউরিটি পর্যন্ত যতটুক স্পেস নিছে, যতটুক মাঝখানে জায়গা আছে, এটা তো এত বড় ডিভাইস, তাই ঠিক আছে। কিন্তু মোবাইল ভিউতে যদি এত বড় জায়গা নেয়, মানে এখানে এতখানি জায়গা নেয়, তাহলে এই ওয়েবসাইট স্ক্রল করতে করতে 3 মিনিট সময় লাগবে, ঠিক আছে। এই জন্য হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের সাথে বা প্রত্যেকটা ডিভাইসের সাথে আমার ডিজাইনটা যেন মিলে যায়, বা হচ্ছে প্রত্যেকটা ডেস্কটপের সাথে আমার ডিজাইনটা যেন সুন্দর থাকে, নষ্ট না হয়ে যায়। এই জন্য হচ্ছে আমরা আমাদের সাইটকে রেসপন্সিভ করি। আর রেসপন্সিভ করার জন্য আমরা অবশ্যই বুটস্ট্র্যাপ ইউজ করব। আচ্ছা, এই হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ। আর জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা তো বুঝতেছেন। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা দিয়ে আমরা সাধারণত ব্যাকএন্ডের কাজ করি। কিন্তু আমরা আমাদের কোর্সের মধ্যে জাভাস্ক্রিপ্টের ব্যাকএন্ডের কাজ দেখব না, জাস্ট হচ্ছে ওয়েব ডিজাইনের সাথে জাভাস্ক্রিপ্ট কতটুকু যায় এতটুকু আমরা দেখব, ঠিক আছে। আচ্ছা, তো অবশ্যই জাভাস্ক্রিপ্ট একটা ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো এটা ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ একসময় বলতো, কিন্তু 2021 সালে এটা এখন ফুললি সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এটা এখন, আগে আমরা এটাকে ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ বলতাম, এখন আমরা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ বলতে বাধ্য। কারণ হচ্ছে 2021 সালে জাভাস্ক্রিপ্টের মধ্যে হিউজ পরিমাণে একটা, মানে কি বলে ওটাকে, চেঞ্জ নিয়ে আসছে, ফুল চেঞ্জ। মনে করেন ওদের হচ্ছে এখন ECMAScript জাভাস্ক্রিপ্টে ফুল কন্ট্রোল করার কারণে ওরা হচ্ছে এটাকে এত আপডেট করছে যে এখন জাভাস্ক্রিপ্ট যদি কেউ শেখে তার জন্য অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রয়োজন নেই। কারণ হচ্ছে ওরা নিজেরাই এখন ফুললি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আপনি যদি গুগলে সার্চ করেন যে মনে করেন টপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন টপ 10, তাহলে দেখবেন 1 নম্বরই এখন জাভাস্ক্রিপ্টকে শো করে, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা এখন অবশ্যই সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে আমরা একটা ওয়েবসাইটের ফুল ব্যাকএন্ডের কাজ করা পসিবল। আচ্ছা, এরপরে হচ্ছে jQuery। jQuery কি? jQuery হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরির নাম হচ্ছে jQuery। আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, যেটা একটু আগে আমি বলেছি। জাভাস্ক্রিপ্টের মধ্যে অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, যের মধ্যে একটা ফ্রেমওয়ার্কের নাম আপনারা বলতে পারেন jQuery। আর jQuery ইউজ করলে তাহলে আমাদের কি লাভ? jQuery ইউজ করলে আপনাদের একটাই মানে প্রফিট বা হচ্ছে লাভ, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা যতটুকু কোডিং করে, মনে করেন যতখানি কোডিং করে আমরা আউটপুটটা দেখি, ঠিক আছে। তো এর থেকে কম কোড করে সেম আউটপুট পাওয়া যায় jQueryর মধ্যে। তো jQueryর মধ্যে যদি আমি কম কোড করি তাহলেও আমি আউটপুটটা জাভাস্ক্রিপ্টের মতনই পাই, ঠিক আছে। এই জন্য শর্ট কোডিং এর জন্য সাধারণত jQueryটা আমরা সাধারণত ইউজ করে থাকি, ঠিক আছে। এটা হচ্ছে অবশ্যই মনে রাখতে হবে, jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি, ওকে। আচ্ছা, এই 5টা বললাম। এরপরে সর্বশেষ যেটা থাকবে সেটা হচ্ছে PSD to HTML।
তার মানে হচ্ছে আমরা হচ্ছে ফটোশপের একটা ফাইল থাকবে, যেটাকে সাধারণত ফটোশপ টেমপ্লেটও বলে বা হচ্ছে ফটোশপ ওয়েব ফ্লো বলে। তো ওই ফটোশপের ফাইলটাকে আপনি কিভাবে এইচটিএমএল এ কনভার্ট করবেন, আপনি ফটোশপের ফাইলটাকে কিভাবে এইচটিএমএল এ কনভার্ট করবেন সেটা আমরা দেখাবো। ওয়েব ডিজাইনের সব থেকে বেশি কাজ এইটা আছে। যেমন ধরেন আপনাদের দেখাই, মনে করেন আমি একটু ফাইবারে যাই, ফাইবারে এই কাজটাই সব থেকে বেশি ওয়েব ডিজাইনারদের জন্য। ধরেন আপনি এখানে সার্চ করলেন, এখানে আমি সার্চ করলাম পিএইচডি টু এইচটিএমএল। দেখেন আমাকে ফাইবারে বলতেছে যে টোটাল 6306টা সার্ভিস অ্যাভেলেবেল, ঠিক আছে। এমনকি আপনি নিচে আসেন, এক একটা ধরেন আমি একটা গিগ ওপেন করি, যেমন ধরেন $50, $60, $100 ওপেন করি একটা। দেখেন আচ্ছা, এটা একটা ইমপ্রেশন দিচ্ছে, আমরা 3টে ইমপ্রেশনের গিগ দেখি। যেমন ওরটা দেখি কতটা দিয়েছে, এই যে ওরটা দেখি। ও দেখেন কি দিছে, ও বলতিছে যে আই উইল কনভার্ট এক্সডি টু এইচটিএমএল, স্কেটস টু এইচটিএমএল, পিএইচডি টু এইচটিএমএল, রেসপন্সিভ বুটস্ট্র্যাপ। মানে হচ্ছে ওই পিএইচডি থেকে এইচটিএমএল এ কনভার্ট করে দিবে, কিন্তু যেই পেজটাকে কনভার্ট করে দিবে ওটা অবশ্যই রেসপন্সিভ করে দিবে, অবশ্যই বুটস্ট্র্যাপ 5 ইউজ করে, ঠিক আছে। এখন দেখেন ও কি বলতিছে যে কনভার্ট এ বেসিক পিএইচডি টু HTML5 ইউজিং দ্য বুটস্ট্র্যাপ 4 or 5 উইথ 4 সেকশন। মানে হচ্ছে একটা পেজের মধ্যে ও সর্বোচ্চ 4টা সেকশন দিবে। সেকশন কি সেটা পরে বুঝাবো, আমাদের ক্লাসে আসবে, সমস্যা নেই। একটা পেজের মধ্যে 4টা সেকশন দিবে, আর সেই একটা পেজের মধ্যে 4টা সেকশন দিবে, একদিন সময় নিচ্ছে ডেলিভারি করার জন্য, আর পেজ দিবে একটা, মাত্র একটা পেজ করে দিবে, ওকে $50 পেমেন্ট করতে হবে। তো 4টা সেকশন আর একটা মাত্র পেজ, ঠিক আছে। এটা করতে বেশি সময় লাগে না, সর্বোচ্চ সময় লাগলে 1 ঘন্টা সময় লাগতে পারে। আচ্ছা, এরপর দেখেন ও স্ট্যান্ডার্ডে কি দিছে, কনভার্ট স্ট্যান্ডার্ড পিএইচডি টু এইচটিএমএল ইউজিং বুটস্ট্র্যাপ 5, 75 ফার্স্ট পেজ অ্যান্ড হচ্ছে 25 হচ্ছে এভরি ইনার পেজ, ঠিক আছে। মানে হচ্ছে প্রথম পেজ হচ্ছে হোম পেজ, হোম পেজটা যদি করতে চান একটা পেজ, তাহলে ওকে $75 দিতে হবে। আর বাকি হচ্ছে ইনার পেজ, হচ্ছে ওই পেজের সাজেস্ট, ওই পেজের লিঙ্ক আপ, তো ওইটার জন্য পার পেজের জন্য $20 দিতে হবে, ঠিক আছে। একটা পেজ দিবে, দেখেন রেসপন্সিভ ডিজাইন দিবে, কিন্তু ও কিন্তু বেসিকে কিন্তু রেসপন্সিভ দেয় নাই, জাস্ট একটা পেজ। রেসপন্সিভ দিবে না, স্লাইডার দিবে না, সার্ভার দিবে না, ব্রাউজার কম্পাটিবিলিটি দিবে না। কিন্তু স্ট্যান্ডার্ডে ও রেসপন্সিভ ডিজাইন দিবে, স্লাইডার দিবে, সার্ভার আপলোডও দিবে, ব্রাউজার কম্পাটিবিলিটিও দিবে, ঠিক আছে। $75 পেমেন্ট। প্রিমিয়ামে যান, ও বলতিছে আমি কি দিব, কনভার্টে প্রিমিয়াম পিএইচডি টু এইচটিএমএল ইউজিং বুটস্ট্র্যাপ 4, $130 ফার্স্ট পেজ অ্যান্ড হচ্ছে 30 এভরি ইনার পেজ, $130 দিতে হবে। পেজ কিন্তু একটাই, দেখেন রেসপন্সিভ ডিজাইন, স্লাইড স্কলার, আর হচ্ছে সার্ভার মানে আপলোড করে দিবে, ব্রাউজার কম্পাটিবিলিটি দিবে, ও হচ্ছে রিভিশন আনলিমিটেড দিবে। তো রিভিশন কি, তারপর সেগুলো নিয়ে আলোচনা করবো, সমস্যা নেই, ফাইবারে আমাদের আলাদা ক্লাস আছে, ঠিক আছে। তো সাধারণত ওয়েব ডিজাইনের জন্য এই পিএইচডি টু এইচটিএমএল কনভার্ট, যেটা মানে পিএইচডি থেকে এইচটিএমএল এ কনভার্ট করে দেওয়া, এই কাজটা হচ্ছে সব থেকে বেশি, ঠিক আছে। সাধারণত যারা ওয়েব ডিজাইন শিখে তারা এই কাজটাই বেশি করে। ওকে, সো এটা মোটামুটি দেখাইলাম পিএইচডি টু এইচটিএমএল এর কাজ কিরকম ফাইবারে আছে। এটা কেটে দিচ্ছি আপাতত। দেন আমাদের মডিউল সম্পর্কে মোটামুটি কথা বললাম। এখন আপনাদের বলেন, মডিউল সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। হ্যাঁ, HTML5 শিখবো, HTML এর লেটেস্ট ভার্সন 5 শিখবো, CSS এর CSS 3.2 শিখবো, বুটস্ট্র্যাপ একদম লেটেস্ট ভার্সন 5 শিখবো। তারপর অন্য আর কারো কোনো কোশ্চেন্স? তো ফার্স্ট অফ অল প্রশ্ন হচ্ছে আমরা আজকে HTML শিখবো। HTML, তো HTML মানে হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এতটুকু সবাই বুঝতে পারছেন। আর অবশ্যই HTML এর ফাউন্ড মানে আসছে 1993 তে, ঠিক আছে। HTML হচ্ছে ফার্স্ট আমাদের মাঝে আসছে 1993 তে। এটা হচ্ছে আপনি HTML উইকিপিডিয়াতে পেয়ে যাবেন, HTML উইকিপিডিয়া। তো HTML সম্বন্ধে যদি আমরা জানতে চাই তাহলে HTML উইকিপিডিয়াটা চেক করলে আমরা মোটামুটি জানতে পারবো। যেমন এখানে আসলাম, দেখেন HTML এর উইকিপিডিয়ার মধ্যে। তো আমাকে ফার্স্ট অফ বলতেছে HTML এর ফুল মিনিং হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আর একটু নিচে আসি, তো এটা বলতেছে যে অফিসিয়াল লোগো আর লেটেস্ট ভার্সন HTML5, সর্বশেষ HTML ভার্সন হচ্ছে HTML5, যেটা আমরা ইউজ করব।
তো এটা দেখেন ডেভেলপ বাই করছে, কিন্তু এটার একজন ফাউন্ডার আছে, ফাউন্ডার হচ্ছে টিমস বার্ন লি। আপনি যদি রাখেন HTML ফাউন্ডার নেম, তাহলে ওনাকে খুঁজে পাবেন, এই যে জনস বার্নস লি। এই লোক হচ্ছে আপনার HTML কে ফাউন্ড করছে, ঠিক আছে, HTML কে উনি তৈরি করছে। আচ্ছা, সো এটা হচ্ছে 1993-তে, আজ থেকে প্রায় 28 ইয়ার্স এগোতে আমরা HTML-টা রিলিজ হয়েছে, ঠিক আছে। আর এটা সর্বশেষ একটা লেটেস্ট ভার্সন আছে, যেটা হচ্ছে 2021-এ আসছে, যেটা আমরা HTML5 এর মধ্যে ইউজ করে থাকি। সেখানে কিছু ট্যাগের মধ্যে ওরা আপডেট নিয়ে আসছে। আর এরপর হচ্ছে দেখেন এখানে আমাকে বলতেছে টাইপ অফ ফরম্যাট হচ্ছে ডকুমেন্ট ফাইল, এটা একটা। দেন হচ্ছে এটার কন্টেন্ট ফর হচ্ছে HTML এলিমেন্টস নিয়ে এরা কাজ করে। দেন হচ্ছে এটা ওপেন ফরম্যাট ইয়েস, আর ওদের একটা ওয়েবসাইট আছে, চাইলে আপনি ওদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। এটা হচ্ছে HTML এর যে ওনার, মানে মূল যে কোম্পানি, তাদের একটা ওয়েবসাইট এটা, ঠিক আছে। তো html.spec. হচ্ছে what wg.org, এটা হচ্ছে ওদের ওয়েবসাইট। এখানে HTML এর ডিটেলস সব কিছু সম্বন্ধে এখানে বিস্তারিত আছে, চাইলে দেখতে পারবেন, সমস্যা নেই। তো এই হচ্ছে বিষয় HTML সম্বন্ধে। তো মোটামুটি পরিচয় আপনাদেরকে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে ওয়েব ডিজাইনটা কিভাবে করব, এন্ড কোথায় করব, কোথায় দেখব, এই কোশ্চেনগুলো। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমরা অবশ্যই বলেছি যে আমরা HTML হচ্ছে কোডিং, এটা হচ্ছে একটা ট্যাগ ইউজ করে করে কোডিং করতে হয়। তো অবশ্যই আমাদের কোড করে করে করতে হবে। তো কোড করার জন্য অবশ্যই একটা কোড এডিটর লাগবে, কোড এডিটর। তো আমি যদি গুগলে সার্চ করি HTML কোড এডিটর, দেখবেন অনেক কোড এডিটর আছে, এডিটর, ঠিক আছে। দেন এখানে অনেকগুলো পাবেন, যেমন ব্র্যাকেটস, কোমোডো, বিবি এডিট, ঠিক আছে, সিকি এডিটর, নোট ট্যাব, তারপর হচ্ছে পিএস প্যাড, হ্যাঁ, এরকম অনেক আছে। তারপর হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসে করা যায়, নোটপ্যাড প্লাস প্লাস, এটাতে ম্যানুয়ালি করতে হয়, নোটপ্যাড প্লাস প্লাসে করা যায়। দেন হচ্ছে আমরা চাইলে ভিএস কোড এখানেও করতে পারি, ভিএস কোড, ঠিক আছে। দেন হচ্ছে সাবলাইমেও করা যায়, সাবলাইম টেক্সট। তো আমি আমার স্টুডেন্টকে সাধারণত সাবলাইম অ্যান্ড হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসে কোডিং করাই। কেন? কারণ হচ্ছে আপনারা সবাই হচ্ছে বিগিনার, সবাই বিগিনার থাকার কারণে আমি প্রত্যেককে ম্যানুয়ালি কোড করাই। ভিএস কোড, ব্র্যাকেটস, এই দুইটাতে কেউ কোডিং করবেন না, কারণ হচ্ছে এই দুইটা হচ্ছে অ্যাডভান্স, এখানে সবকিছু সাজেস্ট করে দেয়, সবকিছু আপনাকে বলে বলে দেয়। তো যদি আমাকে সবকিছু বলে দেয়, তাহলে আমার এই কোডগুলো মনে থাকবে না, ম্যানুয়ালি কোড করলে আমার মনে থাকবে না। কিন্তু এখন বিগিনার অবস্থায় সবাই ম্যানুয়ালি কোড করবেন। ম্যানুয়ালি কোড করলে এই কোডগুলো লং টাইম মনে থাকবে, ঠিক আছে। আপনার ফিউচারে যখন আপনি মনে করেন কোথাও বাইবার দিতে যাবেন, তখন কিন্তু আপনাকে কেউ হচ্ছে ভিএস কোড বা ব্র্যাকেটস দিবে না, আপনাকে বলবে নোটপ্যাড প্লাস প্লাস দিলাম, এখানে কোডিং করেন। তো নোটপ্যাড প্লাস প্লাসে সবই ম্যানুয়ালি করতে হয়। তো এই জন্য অবশ্যই ম্যানুয়ালি কোডিং করবেন, যাতে করে আপনাদের কোডিং করার সাথে সাথে ট্যাগগুলো মুখস্থ হয়ে যায়, ঠিক আছে। তো আমি সাধারণত সাবলাইম স্টুডেন্টকে দেখাই। তো আমরা সাবলাইম যদি না থাকে, তো সবাই এটা সেট আপ করতে হবে। ফার্স্ট অফ অল সাবলাইম টেক্সট ডাউনলোড লিখলেই হবে, ডাউনলোড। দেন হচ্ছে দেখেন এই যে শুরুতে একটা অপশন আছে ডাউনলোড সাবলাইম টেক্সট। তো এখানে আসার পরে এখানে দেখবেন আপনাদেরকে ডাউনলোডের কিছু ভার্সন দিবে, যেমন এই যে ডাউনলোড, ঠিক আছে, পোর্টেবল ভার্সন, ডাউনলোড উইন্ডোজ 64। সবাই ডাউনলোড 64 বিটটা ডাউনলোড করবেন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এটাকে কপি করে আপনাদের চ্যাট বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনাদের চ্যাট বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। এই লিঙ্কে অবশ্যই সবাই কি করবেন, ঢুকে এই উইন্ডোজ 64 বিট এটাকে ডাউনলোড করবেন, ঠিক আছে। এটাকে ডাউনলোড করে দেন হচ্ছে সফটওয়্যারটাকে ইনস্টল করবেন। তো সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয় এটা তো সবাই জানেন নাকি? সফটওয়্যার কিভাবে ইনস্টল করতে হয় জানেন না? আচ্ছা, বাসা কম্পিউটার আছে? আচ্ছা, কম্পিউটার থাক, আচ্ছা ল্যাপটপ থাকলে তো সফটওয়্যার ইনস্টল করার কথা। আচ্ছা, নো প্রবলেম, এটার জন্য তাহলে আমাকে একটু কাজ করতে হবে, যেহেতু আমার এখানে সফটওয়্যারটা ইনস্টল করা, প্রবলেম নয়, আমি আমার সাবলাইমকে এটার উপর ইনস্টল করি, সমস্যা নেই। তো মনে করেন এখানে আসলাম, সাবলাইম টেক্সট ডাউনলোড, এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে জাস্ট এটাকে উপরে ক্লিক করবেন, এটা ডাউনলোড হয়ে যাবে, স্টার্ট ডাউনলোড।
হ্যাঁ সাবলাইমটাও করেন, সমস্যা নেই। সাবলাইমটা একদম একদম ছোট সফটওয়্যার, অল্প, মাত্র 10-11 MB, এটা প্রবলেম হবে না। তো এখানে এসে বুঝি নাই, একই সেম, নোটপ্যাডও ম্যানুয়াল কোডিং করতে হয়, সাবলাইমও মোটামুটি ম্যানুয়াল কোডিং করতে হয়। আচ্ছা, তো দেখেন এখান থেকে ডাউনলোডে আসলাম, ডাউনলোড দেন হচ্ছে আমার প্রোগ্রামস, এখান থেকে আমাকে বলতেছে সাবলাইম, আমি সাবলাইমটাকে ধরবেন, অবশ্যই এই সফটওয়্যারটাকে ধরে রাইট বাটন প্রেস করে রান ইন অ্যাডমিনিস্ট্রেশন এখানে ক্লিক করবেন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করবেন, দেন এখানে ইএস দিবেন। ইএস দেওয়ার পরে আপনাকে ফার্স্ট অফ বলবে জাস্ট কিছু না গেলে নেক্সট দিবেন, ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দিয়ে ইনস্টলে ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে, আর কোনো কাজ নেই। তো এতটুকু তো করতে পারবেন, ঠিক আছে। তো এটা করছি না, ইয়েস। হ্যালো, কিছু বললেন? আচ্ছা, এরপরে দেখেন আমরা যখন সাবলাইমটাকে ডাউনলোড করব তখন আমাদের সাবলাইমটা আসবে। যেমন ধরেন আমি এখান থেকে যদি এই যে সাবলাইম দেখেন, এই যে সাবলাইমটা আমার এখানে আছে, তো এটার উপরে ক্লিক করতেছি দেখেন। তো এটার উপরে ক্লিক করার পরে আপনার এগুলো কিছু থাকবে না, এগুলো কেটে দেন। তো এরকম থাকবে, ঠিক আছে। আপনার এরকম সাবলাইমটা যখন ওপেন করবেন এরকম থাকবে। এরকম থাকার পরে আপনি জাস্ট ফাইলে ক্লিক করবেন, এখান থেকে ওপেন ফোল্ডার, ওপেন ফোল্ডার অথবা ফাইল, এই দুইটার একটা ক্লিক করবেন। এর আগে আমরা ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করে আসবো, ঠিক আছে। আমরা ফাইল বা ফোল্ডার যেটা আছে সেটা ক্রিয়েট করে দেখাবো। তো ফার্স্ট অফ অল মনে করেন আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, মনে করেন আমি দিলাম ডাইমেনশন অল ব্যাচ। দেন আমি দেখেন এখানে আপনারা এসে অবশ্যই একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। আমি এখানে ফোল্ডার যেটা ক্রিয়েট করছি এখানে আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, কিন্তু আমি এখানে যদি এই নামটা দিছি আপনার এই নাম দেওয়ার দরকার নেই, আপনি এখানে এসে মনে করেন যে কোনো একটা ফোল্ডারের নাম দিবেন। তো আমি এখানে এসে ফার্স্ট অফ অল একটা নিউ থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করব, ফোল্ডারের নাম দিব মনে করেন ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস নামে আমি একটা কি করলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম এখানে, ফোল্ডার, ঠিক আছে। তো এই ফোল্ডারটার মধ্যে আমি ঢুকবো। ফার্স্ট অফ অল আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব, ফোল্ডারের মধ্যে আমি এন্টার করব। এন্টার করার পরে এখানে আমি একটা ফাইল ক্রিয়েট করব, ফাইল। আবার আমি রাইট বাটন প্রেস করলাম, এখান থেকে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে আমি নিউ এর উপরে মাউসটা নিয়ে আসবেন, নিউ। নিউ এর মধ্যে এসে অনেকগুলো ফোল্ডার অপশন পাবেন, ফোল্ডার, শর্টকাট, ডাটাবেস, ডকুমেন্ট, ডাটাবেস, প্রেজেন্টেশন, তারপর হচ্ছে ফটোশপ, হ্যাঁ অনেকগুলো অপশন আছে। এখান থেকে আমরা টেক্সট ডকুমেন্ট, এই যে একটা অপশন আছে টেক্সট ডকুমেন্ট, এখানে ক্লিক করব। তো টেক্সট ডকুমেন্টের উপরে ক্লিক করার পরে আমাকে ফুল একটা নাম চলে আসবে। যেমন এখানে দেখেন আমি যদি এখানে ক্লিক করি, দেন দেখেন আমাকে এখানে বলতেছে এই ফাইলটার নাম হচ্ছে নিউ টেক্সট ডকুমেন্ট ডট টিএক্সটি, ঠিক আছে। তো আমি এটাকে রিনেম করলাম, রিনেম, আমি মনে করেন এটাকে একটা নাম দিলাম ইন্ডেক্স। এখন এইটার পরে যেটা আছে ডট টিএক্সটি, এটাকে চেঞ্জ করতে হবে, এক্সটেনশনটা অবশ্যই দিতে হবে HTML। দেন আপনি দুইবার ইন্টার প্রেস করবেন। তো যখনই দুইবার এন্টার প্রেস করবেন এটা একটা ওয়েব পেজ হয়ে যাবে। দেখেন এখন যদি এটাকে আমি ওপেন করে দেখবেন গুগলে ওপেন হচ্ছে। কোথায় ওপেন হয়েছে? ক্রমে ওপেন হয়েছে। তো এটা হচ্ছে আপনি যখনই এখানে একটা নাম দিবেন, নাম দেওয়ার পরে .html লিখবেন, তখনই আপনার এখানে একটা ওয়েব ব্রাউজার শো করবে, ওয়েব ব্রাউজার শো করবে। আচ্ছা, তো আমি এটা তো সংক্ষেপই করে ফেললাম, কারণ হচ্ছে এটা আমার সেটিংস করা। কিন্তু আপনারা যারা আপনাদের পিসিতে কখনো কোডিং করেন নাই, বা সাবলাইম বা হচ্ছে কখনো কোডিং ইউজ করেন নাই, বা এরকম HTML ফাইল ইউজ করেন নাই, তাদের এটা হবে না, তাদের একটু সেটিংস করতে হবে। সেটিংস করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এখানে আসবেন, উইন্ডোজ বার, এখানে এসে লিখবেন কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেল সার্চ করবেন, দেন আপনি এন্টার প্রেস করবেন। তো এন্টার প্রেস করার পরে যখন আপনি কন্ট্রোল প্যানেলে আসবেন তখন আপনাকে এরকম একটা উইন্ডো দেখাবে, এরকম, ঠিক আছে। এরকম একটা উইন্ডো বা টপ আপ বা পপ আপ মেসেজ আপনাকে দেখাবে। তো এখান থেকে আপনি এই যে দেখেন ভিউ বাই ক্যাটাগরি, আপনি এটাকে আইকন করে দিবেন, ঠিক আছে। এখান থেকে ক্যাটাগরিটাকে জাস্ট আমি আইকন ভিউ করে দিলাম। এখন আইকন ভিউ যখন করবেন তখন এখানে অনেকগুলো আইকন থাকবে, এর মধ্যে দেখেন অনেকগুলো আইকন। তো এর মধ্যে আমি খুঁজবো কোথায় ফাইল এক্সপ্লোরার অপশন আছে, দেখেন এই যে ফাইল এক্সপ্লোরার অপশন। তো এটা হচ্ছে উইন্ডোজ 10, উইন্ডোজ 10 এর জন্য থাকবে ফাইল এক্সপ্লোরার অপশন, আর উইন্ডোজ 7 এ থাকবে ফোল্ডার অপশন, ঠিক আছে।
যারা উইন্ডোজ 7 ইউজ করেন তাদের এখানে একটা অপশন থাকবে যেটা হচ্ছে লেখা থাকবে ফোল্ডার অপশন। আর যারা আমরা উইন্ডোজ 10 ইউজ করি তাদের থাকবে হচ্ছে ফাইল এক্সপ্লোরার অপশন। তো এখান থেকে আমি একটা ক্লিক করলাম, এটার উপরে একটা ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন তখন এখানে একটা পপ আপ চলে আসবে। তো এখান থেকে দেখেন জেনারেল, ভিউ, সার্চ, তিনটা অপশন আছে। এখান থেকে আমরা ভিউর উপরে আসবো। ভিউর মধ্যে আসার পরে এখানে অনেকগুলো অপশন থাকবে। এখান থেকে একটা অপশন হচ্ছে আপনার হাইড এক্সটেনশন ফর নোনস ফাইল টাইপস। এটাকে জাস্ট আপনার কম্পিউটারে এরকম টিক দেওয়া থাকবে, টিক দিয়ে অ্যাপ্লাই ওকে এরকম থাকবে আপনার কম্পিউটারে। এখন দেখেন যখন আমি এখানে এসে রিলোড দিচ্ছি বা রিফ্রেশ করতেছি, দেখেন এটার এক্সটেনশন দেখা যায়। আচ্ছা, সো আপনি করবেন কি, আপনার বাসায় যখন আমি বলবো প্র্যাকটিস করতে, নিউতে আসবেন। হ্যাঁ দেখাচ্ছি ওয়েট। সো এটা দেখেন আমি আবার রাইট বাটন প্রেস করলাম। এখানে যখন নিউ করব টেক্সট ডকুমেন্ট, আপনি করবেন কি এখানে লিখবেন index.html। তো এটা ক্রিয়েট করবেন, কিন্তু দেখেন এটা কি ওয়েব ব্রাউজারে আসছে? কারণ হচ্ছে এটা ডিফল্ট ভাবে টিএক্সটি আছে। কিভাবে? আমি দেখেন আবার এই ফোল্ডার অপশনে আসলাম, এখান থেকে ফাইল এক্সপ্লোরার অপশনের উপরে ক্লিক করলাম। এখান থেকে আমি যাব ভিউতে, ভিউ থেকে আমি নিচে আসবো, দেখবো একটা অপশন আছে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস। এটাকে আমি টিকটাকে উঠাই দিব, দেন অ্যাপ্লাই করব, ওকে দিব, দেন এটা কেটে দিলাম। এখন দেখেন এখানে যখন রিফ্রেশ করতেছি এখানে আমাকে বলতেছি index.html ডট কি টিএক্সটি। সো এটা হবে না, আমাদের টিএক্সটি থাকলে হবে না, আমাদের ফরম্যাট থাকতে হবে index.html। ঠিক আছে? তো এতটুকু ফাইল কিভাবে বানাবেন সবাই বুঝতে পারছেন? বাকিরা, আমি তো এক দুজনের রেসপন্স শুনতে পাচ্ছি, বাকিরা কি ক্লাসে আছে আদৌ? আচ্ছা, তারপর তারপর বাকিরা সবাই পেরেছেন? ওকে গুড, যদি বুঝতে পেরে থাকেন তাহলে ইজ গুড, নো প্রবলেম। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এখানে আসলাম index.html। এখন এই ফাইলটাকে সাবলিম ওপেন করব। এখানে এসে আমরা ফাইলের উপরে ক্লিক করলাম, এখান থেকে ওপেন ফোল্ডার, যেহেতু আমরা ফোল্ডার ক্রিয়েট করছি। দেন হচ্ছে এটা কোথায় ক্রিয়েট করেছি আমরা? ডেস্কটপের মধ্যে ডাইমেনশন, দেন ফার্স্ট ক্লাস, এইটাকে আমি জাস্ট সিলেক্ট ফোল্ডার করলাম। এটাকে সিলেক্ট করলাম, আগেরটা কেটে দিচ্ছি, সমস্যা নাই। তো এখানে এসে দেখেন আমার হচ্ছে ফার্স্ট ক্লাস ফোল্ডার, দেন হচ্ছে এটার নিচে হচ্ছে index.html। এখানে ক্লিক করব, index.html এর উপরে ক্লিক করব। এখানে কোনো কিছু ক্লিক করার পরে আপনাকে index.html এর পেজে নিয়ে আসবে। ঠিক আছে? এখান থেকে আমরা হচ্ছে যা ইচ্ছা, যেমন হচ্ছে এখানে হচ্ছে এখন আমাকে কোডিং করতে হবে, এখানে আমি কোডিং করব। আর আমি এখানে আউটপুট দেখবে যে index.html, এখানে আমি আউটপুট দেখব। তো ফার্স্ট অফ অল দেখেন, আমি যদি এখানে যে কোনো কিছু লিখি, মনে করেন আমি যদি এখানে লিখি, কেমন আছেন সবাই, এই লেখাটা লিখলাম, বলেন তো এই লেখাটা কি আউটপুটে আসবে? আচ্ছা, এই লেখাটা আউটপুটে আসবে। দেখেন আমি এটাকে জুম করতেছি, দেখা যায়? হ্যাঁ। সো আমি এখানে যা ইচ্ছা তাই লিখতে পারি, মনে করেন কেমন আছেন সবাই, এখন ক্লাস চলতেছে, এটা লিখলাম, লেখার পরে সেভ করলাম। অবশ্যই মনে রাখতে হবে আমি এখানে যা কিছু লিখবো লেখার পরে কন্ট্রোল-S দিয়ে সেভ করতে হবে, কন্ট্রোল-S দিয়ে সেভ করতে হবে। সেভ করার পরে এখানে এসে রিলোড দিতে হবে, তাহলেই এটা আউটপুট আসবে। এছাড়া যদি আমি মনে করেন এখানে অনেক কিছু লিখলাম, দেন আমি এটাকে সেভ করলাম না, দেন আমি এখানে এসে যতই রিলোড দেন এটা আউটপুট দেখাবে না। সো এটাকে যা প্রথম লিখবো, দেন এটাকে কন্ট্রোল-S দিয়ে সেভ করব, দেন হচ্ছে এখানে এসে রিলোড দিব, দেখবে এটা আউটপুট চলে আসছে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমি এখানে যা কিছু লিখবো সেটা আউটপুট আসবে, কিন্তু এটা কোনো প্রফেশনাল ওয়ে না, কোডিং এভাবে করে না। এটা তো জাস্ট আমি দেখাইলাম যে এটা আউটপুট আসে, কিন্তু কোডিং করার সিস্টেম এটা না। আমরা আগেও বলেছি HTML এ যদি আমরা কোডিং করতে চাই অবশ্যই আমাদেরকে ট্যাগ ইউজ করে করে কাজ করতে হবে। ঠিক আছে? এখন বাজে রাত 10টা, 1 ঘন্টা পরে জয়েন দিছে, জয়েন করানো উচিত বলেন?
তো এখানে দেখেন আমি বলেছিলাম যে এখানে আমরা যা কিছু লিখবো তা কিছুরই আউটপুট আসবে। তো আমরা জানি HTML এ সাধারণত ট্যাগ নিয়ে নিয়ে কাজ করতে হয়। যেমন ধরেন আমি এখানে একটা ট্যাগ লিখতেছি, আর ট্যাগ লেখার আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ট্যাগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ওপেনিং ট্যাগ, একটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ঠিক আছে, HTML ট্যাগের ওপেনিং ট্যাগও আছে, ক্লোজিং ট্যাগও আছে, কিন্তু মনে রাখতে হবে সব ট্যাগের ক্লোজিং নাই। ঠিক আছে, HTML এর প্রায় 150 প্লাস ট্যাগ আছে, 150 প্লাস ট্যাগ আছে, যার মধ্যে প্রায় ধরেন 15 থেকে 20টা ট্যাগের ক্লোজিং নাই। ঠিক আছে, যার জাস্ট ওপেনিং ট্যাগ আছে। সো ম্যাক্সিমামই ক্লোজিং আছে, জাস্ট হচ্ছে কিছু কিছু যেগুলোর আমাদের ক্লোজিং ট্যাগ নাই, এগুলো আমরা দেখবো, সমস্যা নেই। তো ওপেনিং ট্যাগ লেখার জন্য ফার্স্ট অফ অল আমাকে দিতে হবে একটা লেস দ্যান। তো প্রথমে আমি একটা লেস দ্যান দিব, দেন এর মধ্যে ট্যাগের নামটা লিখবো। ধরেন আমি একটা লিখলাম ট্যাগ নেম, এখানে একটা ট্যাগ নেম লিখলাম, দেন আমি এখানে একটা গ্রেটার দেন দিলাম। তো এই যে এতটুক যে ইউজ করছি এটাকে বলে হচ্ছে আপনার ওপেনিং ট্যাগ। এতটুক মিলে আমাকে বলবে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। দেন হচ্ছে আমি আবার একটা লেস দেন দিলাম, দেন স্ল্যাশ। দেখেন আমি লেস দেন স্ল্যাশ তারপর লিখলাম ট্যাগ নেম, তারপর হচ্ছে গ্রেটার দেন। এখন এইটা হচ্ছে আমার ওপেনিং ট্যাগ, আর এটা হচ্ছে আমার ক্লোজিং ট্যাগ। এখন বলেন ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মধ্যে পার্থক্য কোথায়? হ্যাঁ, কারণ হচ্ছে ওপেনিং ট্যাগের মধ্যে কোনো স্ল্যাশ নাই, আর ক্লোজিং ট্যাগের মধ্যে লেস দেনের পরে কি আছে, একটা স্ল্যাশ আছে। জাস্ট হচ্ছে এতটুকু মনে রাখতে হবে যে আমার ওপেনিং ট্যাগের মধ্যে কোনো স্ল্যাশ নাই, আর ক্লোজিং ট্যাগের মধ্যে একটা স্ল্যাশ আছে। আর আরেকটা জিনিস দেখেন, আমি যখনই এই ফার্স্ট ট্যাগের উপরে ধরতেছি, দেখেন এখানে মাউস দিয়ে ক্লিক করলাম, দেখেন এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা ক্লোজিং ট্যাগ। দেখেন দুইটার নিচে একটা দাগ পড়ছে, দেখা যায়, দেখা যায়। দেখেন এখানে একটা ভুল করেন, এখানে একটা ভুল করলাম, এখন দেখেন এখানে মাউস ধরছে না, এটার কি করলে, এটার কি নিচে দাগ আসছে? সো এটা হচ্ছে একটা বোঝার উপায়, যদি এটা আসে তাহলে বুঝবেন যে এটা ক্লোজিং আছে। যদি কখনো যখন অনেক কোডিং করবেন তখন হচ্ছে যে কোনো একটা ট্যাগের উপরে মাউস দিয়ে ক্লিক করবেন, যদি দেখেন নিচে দাগ আসছে তাহলে বুঝবেন এই ট্যাগের ক্লোজিং আছে। যদি দেখেন এটার শেষে কোনো এরকম আমি মাউস ধরলাম কোনো নিচে দাগ আসে নাই, তাহলে বুঝবেন যে এর ক্লোজিং আমার করা হয় নাই, বা এই ট্যাগের ক্লোজিং নাই। ওকে, এটা হচ্ছে একটা ট্রিক শিখাইলাম। আচ্ছা, এরপরে মনে করেন এখানে আসেন, এখানে এসে আপনি এখন লেখেন, মনে করেন কেমন আছেন সবাই, সেভ করেন, সেভ করে এখানে এসে রিলোড দেন। তো এখন দেখেন কেমন আছেন সবাই, এই লেখাটা আউটপুট আসছে। ঠিক আছে, সো এই লেখাটা ওই লেখাটা থেকে একটু ডিফারেন্স আছে, তেমন একটা নাই, খুব অল্প, কিন্তু ডিফারেন্স একটু আছে। যেমন হচ্ছে এই লেখাটি হয়তো একটু বোল্ড। ঠিক আছে, আচ্ছা। তো সাধারণত আমরা এতটুকু আগে বুঝতে হবে, সেটা হচ্ছে HTML এ যখন আমরা ইউজ করব তখন অবশ্যই আমরা যা কিছু করি, লেখি, ছবি আপলোড করি, অডিও আপলোড করি, ভিডিও আপলোড করি, বা হচ্ছে কোনো ডিভ নিয়ে কাজ করি, সেকশন নিয়ে কাজ করি, অবশ্যই আমাদেরকে ট্যাগের মধ্যে ওটাকে বুঝাইতে হবে। ঠিক আছে, এখন কোন ট্যাগের কি কাজ তার জন্য প্র্যাকটিস করতে হবে, আমাকে মাথায় নিতে হবে, আস্তে আস্তে শিখতে হবে যে আসলে ট্যাগ নেম ট্যাগ দিয়ে কি হয়, দেন হচ্ছে অন্য অন্য ট্যাগ দিয়ে কোন ট্যাগ দিয়ে আমি কি ইউজ করতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে জাস্ট আমি একটা সিম্পল আপনাদেরকে টেমপ্লেট দেখালাম, সেটা হচ্ছে আমরা কিভাবে সাধারণত HTML-টা লিখব। ওপেনিং ট্যাগ অ্যান্ড ক্লোজিং ট্যাগের মধ্যে আমরা আমাদের HTML এর আউটপুটটা লিখব। ওকে, আচ্ছা। তো মনে করেন এই এটা থাক, সমস্যা নাই। এরপরে আমরা এখানে কিছু হেডিংস ইউজ করবো, হেডিংস। তো হেডিংস এর জন্য আমাদের হেডিংস এত কিছু লেখার প্রয়োজন নাই, যেমন ট্যাগ নেমের জন্য যেরকম লিখলাম পুরোটা, হেডিংস এর জন্য আমাদের সম্পূর্ণটা লিখতে হবে না। জাস্ট আমি যদি এখানে গেট লেস দেন এইচ মানে হেডিংস আর 1 দিব। তো একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে HTML এ হেডিংস হচ্ছে 6টা। HTML এ হেডিংস 6টা, H1, H2, H3, H4, H5, H6। বুঝতে পারছেন সবাই HTML এর হেডিংস কয়টা? 6টা, H1 থেকে H6। মনে করেন এই H1 এর মধ্যে এসে আমি লিখলাম, মনে করেন লিখলাম হ্যালো ডাইমেনশন, এই লেখাটা আমি লিখলাম। লেখার পরে আমি আমার গুগল ক্রমে এসে এখানে রিলোড দিচ্ছি, রিলোড দেওয়ার পর জুমটা কমাই দিই। দেখেন তো এখানে ট্যাগ নেমের মধ্যে একটা লেখা লিখছিলাম কেমন আছেন সবাই, আর এখানে H1 এর মধ্যে একটা লেখা লিখছি হ্যালো ডাইমেনশন।
এই দুইটা লেখার মধ্যে পার্থক্য কোথায় বলেন? আচ্ছা, তো বোঝা গেল আমাদের এইচ আমরা যদি হেডিংস ইউজ করি তাহলে এই লেখাগুলো হচ্ছে একটু বোল্ড হবে, একটু বড় হবে। যেমন ধরেন উদাহরণ দেখাই, ধরেন আমি একটা সাইটে গেলাম prothomalo.com, প্রথম আলো, এই ওয়েবসাইটের মধ্যে ঢোকার পরে আমি হচ্ছে এখান থেকে যে কোনো একটা পোস্ট ওপেন করি, যেমন এটা একটা পোস্ট ওপেন করলাম। তো এখানে লেখা হয়েছে দেখেন, ওয়াজে কোরআনের বাইরে কোনো আলোচনা করা যাবে না, ধর্ম প্রতিমন্ত্রী। আচ্ছা, তো এটা একটা নিউজ। দেখেন এখানে এই যে লেখাটা, আর একটু নিচে আসান, এটার যে বিস্তারিত যে লেখাটা, এই লেখা দুটা কি সেম? এই লেখা দুটো অবশ্যই ডিফারেন্ট, কারণ হচ্ছে এইটা হচ্ছে অবশ্যই হেডিংস, আর নিচে যেটা ইউজ করছে এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ। ঠিক আছে, তো যখন এটা এখন হেডিংস কিভাবে হইলো, এটা হেডিংস আপনি বুঝলেন কিভাবে? কেন বোল্ড আর বড় তো সিএসএস দিয়েও করা যায়, করা যায় না? আচ্ছা, সো এটা হচ্ছে বোল্ড দেন হচ্ছে বড়, এগুলো সিএসএস দিয়ে করা যায়, সমস্যা নেই। কিন্তু চলেন এটা একটু আমরা চেক করি। তো এখান থেকে আমি এটাকে রাইট বাটন প্রেস করে ইন্সপেক্ট করব, দেখবো এখানে কি কোডিং করছে। দেখেন এখানে একটা এইচ অন নিছে, এইচ অনের মধ্যে দেন ওরা ইউজ করছে ওয়াজে কোরআনের বাইরে কোনো আলোচনা করা যাবে না, ধর্মপন্থী। ঠিক আছে, তো আমরা এতটুকু কনফার্ম হইলাম যে এটা একটা এইচ ওয়ান এর মধ্যে আছে, যার কারণে এই লেখাটা বড় এন্ড হচ্ছে বোল্ড করা। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এখন এখন প্রশ্ন হচ্ছে আমরা এইচ ওয়ান কোথায় ব্যবহার করব, কখন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব এটা দেখাইছি, এইচ ওয়ান লিখে ইউজ করবেন। কখন ব্যবহার করব সেটা হচ্ছে হেডিং সাধারণত ইউজ করা হয় কোনো প্যারাগ্রাফের টাইটেল হিসাবে, বা হচ্ছে কোনো কার্ডের টাইটেল হিসাবে, বা সোজা কথা হেড মানে কি বলেন তো? হেড মানে কি? তো মাথা কোথায় থাকে মানুষের, উপরে না নিচে? আচ্ছা, সো মাথা যেহেতু উপরে থাকে তো এইচটিএমএল এর হেডিংস এটা উপরে থাকবে। ঠিক আছে, যখনই কোনো তার আন্ডারে আমরা কোনো কিছু লিখতে চাচ্ছি, বা হচ্ছে আমরা কোনো কন্টেন্ট লিখতে চাচ্ছি, কোনো প্যারাগ্রাফ লিখতে চাচ্ছি, বা কোনো ইমেজ লিখতে চাচ্ছি, সরি ইমেজ তো লেখা যাবে না, কোনো ইমেজ আমরা পোস্ট করতে চাচ্ছি, তো অবশ্যই তখন ওই ইমেজটাকে পোস্ট করার জন্য ইমেজের টাইটেল হিসেবে আমরা হেডিংস ইউজ করতে পারি, যেটা কি ইমেজ, ইমেজটা কি, বা কিভাবে কাজ করবে, বা ইমেজটা কোন রিলেটেড, এটার জন্য আমরা উপরে একটা টাইটেল ইউজ করতে পারি। দেন হচ্ছে কোনো কন্টেন্ট লিখলাম, এখন কন্টেন্টটা কোন রিলেটেড, কন্টেন্টটার টাইটেল কি, কন্টেন্টটা ইউজ করলে কি কি পাবে, বা কন্টেন্টটা পড়লে কি কি পাবে। বা আমি প্রথম লিখলাম মনে করেন এইচটিএমএল, এইচটিএমএলটা টাইটেল লিখে দেন এইচটিএমএল এর ডিটেইলস আমি নিচে কন্টেন্ট হিসাবে লিখলাম। ঠিক আছে, তো এই সমস্ত কাজের ক্ষেত্রে সাধারণত আমরা হেডিংস এর ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, এখন আমি বলেছিলাম আমাদের এইচ হেডিংস মানে হেডিং 6টা, তো চলেন আমরা 6টা নেই, 1 2 3 4 5 6, 6টা নিলাম। তো এখন এগুলোকে চেঞ্জ করে দিই, জাস্ট এখানে বললাম 2, সরি এখানে আবারও কেটে দিচ্ছি, আমরা এখানে বলবো 2। এটা প্রথম ক্লাসে না, এটা শেখাবো 5 নম্বর ক্লাসে, শর্টকাট সব 5 নম্বর ক্লাসে, এর আগে কোনো শর্টকাট শেখানো হয় না। তো আমরা এখানে 3 লিখলাম, এখানে লিখলাম 4, এখানে লিখলাম হচ্ছে আমাদের সরি এখানে লিখলাম আমরা 5, এখানে হচ্ছে আমরা 6। প্রথম হচ্ছে ম্যানুয়ালি করবেন, ঠিক আছে, সবাই ম্যানুয়ালি করবেন, দেন হচ্ছে শর্টকাট আমরা 5 নম্বর ক্লাসে শিখব। আচ্ছা, এখানে এসে আমি এটাকে সেভ করলাম, কন্ট্রোল এস সেভ, সাইটে আসলাম, ওয়েবসাইটে এসে এখানে রিলোড, জুমটাকে কমাই দিচ্ছি। দেখেন, বলেন H1 থেকে H6 এর মধ্যে পার্থক্য কোথায়? যেমন হ্যাঁ বলেন, আর কি? আচ্ছা, তো ফার্স্ট অফ হ্যাঁ সঠিক। বিষয়টা হচ্ছে যখন আমি H1 ইউজ করব, H1 হচ্ছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে সর্বোচ্চ আপনাকে বড় করে দিবে, সর্বোচ্চ আপনাকে বোল্ড করে দিবে। দেন হচ্ছে আমি যখন H2 নিব তখন হচ্ছে আমার লেখাটা আরেকটু ছোট করবে, আর একটু বোল্ড কম করবে।
যখন আমি H3 ইউজ করব তখন হচ্ছে অবশ্যই আমাকে লেখাটা আরেকটু ছোট করবে, আর আর এই লেখাটা অবশ্যই আরেকটু বোল্ড কম হবে। দেন আমি H4 ইউজ করব, লেখাটা আরেকটু ছোট হবে, বোল্ড আরেকটু কম হবে। H5 ইউজ করব, লেখাটা আরেকটু ছোট হবে, বোল্ড আরেকটু কম হবে। সর্বশেষ H6 এর মধ্যে আমার সব থেকে কম আমার ফন্ট সাইজ হবে, অ্যান্ড হচ্ছে এটাকে বোল্ডটাও সর্বনিম্ন হবে। এতটা ক্লিয়ার? যত আমি H1 এর দিকে আসব তত হচ্ছে লেখাটা বড়, যত আমি H থেকে বাড়াবো H2 H3 H4 H5 H6 যত আমি বাড়াবো তত হচ্ছে লেখাটা ছোট হবে। বিষয়টা ক্লিয়ার? ওকে, দেন হচ্ছে এই হচ্ছে হেডিংস এর বিষয়। HTML, এটা হচ্ছে HTML কে হেডিংস বলে। HTML হেডিংস হচ্ছে এটা, যেটা হচ্ছে আমরা সাধারণত টাইটেল ইউজ করে থাকি। আর হেডিংস অবশ্যই মনে রাখতে হবে, HTML এর হেডিং 6টা। ওকে, আচ্ছা। এখন মনে করেন আমি আপাতত এখানে এইগুলো প্রয়োজন নাই, এগুলো কেটে দিই, একটা রাখলাম। বাকি এই যে লেখাটা আছে, এই লেখাটার আন্ডারে কিছু প্যারাগ্রাফ নেব। প্যারাগ্রাফের জন্য আমরা প্যারাগ্রাফ লেখার প্রয়োজন নাই, জাস্ট পি ট্যাগ, জাস্ট হচ্ছে পি। ঠিক আছে, একটা পি ট্যাগ নেবেন। পি ট্যাগের মধ্যে আমি প্যারাগ্রাফ বসাবো। এখন প্যারাগ্রাফ কই পাবো? আমি কি এখানে বসে বসে লিখবো যে আমি এখন ক্লাসে আসি? হ্যাঁ, এভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা লিখতে পারেন। তো আমরা সাধারণত লিখবো না, যেহেতু প্র্যাকটিসের জন্য আমাদের এত সময় নেই। তো আমরা প্যারাগ্রাফের জন্য একটা সাইট আছে, লোরেম ইপসাম। ঠিক আছে, এই সাইটের মধ্যে সবাই আসবেন। এটার লিংক দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। তো লোরেম ইপসাম, ঠিক আছে, এই লোরেম ইপসামের মধ্যে প্যারাগ্রাফ পাওয়া যায়, অনেক প্যারাগ্রাফ পাওয়া যায়। তো আমি এখানে থেকে কি করব, প্যারাগ্রাফ নেব। জাস্ট হচ্ছে মনে করেন আমি এই প্যারাগ্রাফটাকে কপি করে নিচ্ছি। জাস্ট এটাকে আমি সিলেক্ট করলাম, দেন হচ্ছে Ctrl+C, কপি করে এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এটাকে দিয়ে দিব। জাস্ট প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে এটাকে বসাই দিব, দেন সেভ। দেন আমি আমার সাইটে আসলাম, আসার পরে এখানে রিলোড। দেখেন তো এখানে প্যারাগ্রাফ আসছে কিনা। আচ্ছা, তো এটা হচ্ছে আমার একটা টাইটেল, দেন হচ্ছে এটা হচ্ছে আমার একটা প্যারাগ্রাফ। ওকে, এখন মনে করেন এই লেখাটাকে আমি সেন্টারে নিব, এই হ্যালো ডাইমেনশনকে আমি সেন্টারে নিব। সেন্টারে নেওয়ার জন্য জাস্ট আমি এটাকে একটা সেন্টার ট্যাগের মধ্যে ইউজ করব, সেন্টার ট্যাগ নিয়ে জাস্ট এর মাঝখানে আমরা এই চনটাকে দিয়ে দিব, হ্যালো ডাইমেনশন। দেন হচ্ছে এখানে আসলাম, এটাকে রিলোড দিলাম। দেখেন হ্যালো ডাইমেনশন কই আসছে, এটা মাঝখানে চলে আসছে। ঠিক আছে, এতটুকু বুঝছেন সবাই? আচ্ছা, তো সেম ভাবে এখন আমরা এতক্ষণ যেটা করেছি সেটা হচ্ছে আমাদের HTML ট্যাগ কিভাবে লিখতে সেটা দেখাইলাম, HTML হেডিংস কিভাবে নিতে সেটা দেখাইলাম, HTML এর প্যারাগ্রাফ কিভাবে নিতে সেটা দেখাইলাম। এখন সর্বশেষ আমরা যেটা করব সেটা হচ্ছে HTML ফরম্যাটিং করব। এখন HTML ফরম্যাটিং বলতে কি, আমরা HTML ফরম্যাটিং বলতে কি বুঝি, এটার জন্য আমরা একটু মাইক্রোসফট ওয়ার্ডে যাই। আমরা এখান থেকে লিখব ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড। দেন হচ্ছে আমি মনে করেন মাইক্রোসফট ওয়ার্ডে এসে যেই প্যারাগ্রাফটা কপি করছিলাম ওটা এখানে দিয়ে দিলাম। কপি করা নাই, এটাকে এখানে সেখানে পেস্ট করলাম। ঠিক আছে, আচ্ছা, সো এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, তাই তো? এখন দেখেন, আমরা দেখেন মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে এই লেখাগুলো মনে করেন আমি যদি চাই এই লেখাটাকে বোল্ড করতে পারি না, বোল্ড করতে পারি কি পারি না। দেন হচ্ছে এই লেখাটাকে মনে করেন আমি যদি চাই আমি ইটালিক করতে পারি বা আন্ডারলাইন দিতে পারি। ঠিক আছে, বা আমি যদি চাই এই লেখাটাকে মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, বা মনে করেন আমি যদি চাই এই লেখাটাকে কোনো কালার দিতে পারি কি পারি না। আচ্ছা, এই যে কাজগুলো, এই কাজগুলো ওয়েব ডিজাইনেও করা যায়, এই কাজগুলো সাধারণত ওয়েব ডিজাইনেও করা যায়। তো ওয়েব ডিজাইনে যদি এগুলো করতে চাই তার জন্য আমাদের ইউজ করতে হবে ফরম্যাটিং। কি ইউজ করতে হবে? ফরম্যাটিং। অবশ্যই এই জিনিসগুলো মনে রাখবেন, ফরম্যাটিং কি, কোটেশন কি, হেডিংস কি, প্যারাগ্রাফ কি, এগুলো মনে রাখতে হবে। আমি কিন্তু অবশ্যই নেক্সট ক্লাসে জিজ্ঞেস করবো যে হোয়াট ইজ ফরম্যাটিং, কতগুলো ফরম্যাটিং আছে HTML এ, এগুলো আমি জিজ্ঞেস করব। তো অবশ্যই এখানে এই প্যারাগ্রাফের মধ্যে আমরা এখন ফরম্যাটিং ইউজ করব। তো ফরম্যাটিং চলেন শুরু করি। তো এখানে এসে ফার্স্ট অফ অল মনে করেন আমি চাচ্ছি এই ইপসাম থেকে এই পর্যন্ত এই লেখাটা বোল্ড হবে।
তো বোল্ডের জন্য আমি এখানে একটা গ্রেটার দেন নিব, একটা বি ট্যাগ নিব, ঠিক আছে, একটা বি ট্যাগ, দেন একটা বি ট্যাগ নিলাম, এটা হচ্ছে আমার ওপেনিং ট্যাগ। এখন আমি যেখানে যতটুকু পর্যন্ত আমি বোল্ড চাচ্ছি আমি সেখানে এটাকে ক্লোজিং করব, গ্রেটার দেন স্ল্যাশ, দেন হচ্ছে এটা হচ্ছে আমার বোল্ড ট্যাগ, দেন হচ্ছে বোল্ড ট্যাগের জন্য বি ট্যাগ, বি ট্যাগকে আমি এখানে ওপেনিং করলাম, এখানে ক্লোজিং করলাম, তার মাঝখানে এতটুকু লেখা রাখলাম। এটাকে সেভ করতেছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, ওয়েবসাইটে এসে রিলোড দেন, লেখাটা বোল্ড হয়েছে। ওকে, দেন হচ্ছে আমি চাচ্ছি এই থেকে এই পর্যন্ত লেখাটাকে আন্ডারলাইন করব, তার জন্য আমি ইউজ করব লেস দেন ইউ গ্রেটার দেন, ঠিক আছে, এতটুক ইউজ করলাম, এটাকে সেভ করলাম, এটা হচ্ছে আমার ওপেনিং ট্যাগ। তো দেখেন আমরা বলেছিলাম যে আমরা বি ট্যাগের জন্য এতটুকু ইউজ করেছি, এরপর আমরা কি করব, আন্ডারলাইন করব। তো এই থেকে এই পর্যন্ত আমরা আন্ডারলাইন করব, এটার জন্য এটাকে ক্লোজিং করতে হবে, দেন স্ল্যাশ। তো ইউ ট্যাগটা এখানে ধরলাম, এখানে ক্লোজিং করলাম, করার পরে আমার সাইটে এসে রিলোড করতেছি, দেখেন তো এটা কি আন্ডারলাইন হয়েছে। আচ্ছা, দেন হচ্ছে আমরা চাচ্ছি মনে করেন এই থেকে এই পর্যন্ত লেখাটাকে কি করব, ইটালিক করব। ইটালিক করার জন্য আমরা আই ট্যাগ ইউজ করব, আই ট্যাগ। দেন হচ্ছে আমরা চাচ্ছি এটা এই পর্যন্ত ইটালিক হবে, সেভ করলাম, সাইটে আসলাম, এখানে এসে রিলোড, ইটালিক হয়েছে। আচ্ছা, তো ইটালিক করার জন্য বা হচ্ছে এই বোল্ড করার জন্য অ্যানাদার আরো কিছু ট্যাগ আছে। আমি একটু আগে বলেছিলাম আমার HTML এ 150+ ট্যাগ, ঠিক আছে। তো 150+ ট্যাগের মধ্যে কিছু সিমিলার ট্যাগ আছে, যেমন ধরেন একই কাজ আপনি চাইলে একাধিক ট্যাগ দিয়ে করতে পারেন। যেমন দেখেন আমি এখানে কিন্তু বোল্ড করছি একবার বি ট্যাগ দিয়ে, কিন্তু দেখেন আমি বোল্ড করতে পারি, আরো ট্যাগ আছে। যেমন ধরেন আমি এতটুকুকে বোল্ড করব, তো এখানে আমি একটা ইউজ করলাম স্ট্রং ট্যাগ, স্ট্রং নামে একটা ট্যাগ আছে, স্ট্রং, ঠিক আছে। স্ট্রং নামে আমার একটা ট্যাগ আছে, কন্ট্রোল এক্স, এটাকে আপনি মনে করেন আমি দিলাম এখানে, দেন এটাকে সেভ করলাম, আমি আমার সাইটে এসে রিলোড করতেছি, দেখেন কি হয়েছে। তো এই বোল্ড ট্যাগ তো বি ট্যাগ দিয়েও করা যায়, স্ট্রং ট্যাগ দিয়েও করা যায়, ঠিক আছে। এরকম আরেকটা সিমিলার ট্যাগ আছে, যেমন ধরেন এমফেস্ট ট্যাগ, এমফেস্ট। তো মনে করেন আমি এখানে একটা ট্যাগ ইউজ করলাম, নাম হচ্ছে ইএম, ক্লোজ করলাম, এই ইএমটাকে ধরে আমি এখানে দিলাম প্রিন্টারের এখানে, দেন এটাকে এমফেস্ট ট্যাগ বলে, রিলোড করলাম, দেখেন তো কি হয়েছে। এটার মতো এটা লেখা হয়েছে, ঠিক আছে। দেন হচ্ছে আরেকটা সিমিলার ট্যাগ আছে, যেমন ধরেন আমি গ্যালারির এখানে একটা ট্যাগ ইউজ করতেছি, ইনসার্ট ট্যাগ, আইএনএস, আইএনএস মিন হচ্ছে ইনসার্ট ট্যাগ। তো আমি এই ইনসার্ট ট্যাগটাকে ধরলাম, এতটুক ধরে কন্ট্রোল এক্স, এটাকে দিলাম মনে করেন এই স্ক্যামডের এখানে, সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড, কি হয়েছে দেখেন তো, আন্ডারলাইন হয়েছে। তো এখানে আমরা টোটাল 6টা ট্যাগ দেখছি, একটা হচ্ছে বোল্ড ট্যাগ, আন্ডারলাইন ট্যাগ, ইটালিক ট্যাগ, স্ট্রং ট্যাগ, এমফেস ট্যাগ, ইনসার্ট ট্যাগ। ওকে, আচ্ছা। তো এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা চাচ্ছি মার্ক করার জন্য, এখানে আমি একটা মার্ক ট্যাগ ইউজ করব, কন্ট্রোল এক্স, আমি এটাকে দিলাম মনে করেন এখানে, সেভ করলাম, সেভ করার পরে সাইটে এসে রিলোড, দেখেন তো মার্ক হয়েছে। আচ্ছা, এটাই হচ্ছে প্রশ্ন করতে চেয়েছিলাম আমি যখন এখানে মার্ক ইউজ করলাম, মার্ক দেওয়ার পর আমি কোথাও বলছি, দেখেন তো এই কোডিং এর মধ্যে কোথাও বলছি এটা ইয়েলো হবে। তো এটা মার্কটা দেওয়ার কারণ এখানে ইয়েলো কেন হইলো, এখানে তো রেডও হইতে পারতো, ব্লু হইতে পারতো না। হ্যাঁ, এখন এটার উত্তর হচ্ছে আমাদের মার্ক ট্যাগের ডিফল্ট কালার হচ্ছে ইয়েলো। মার্ক ট্যাগ যখন ইউজ করবেন আপনার ডিফল্ট কালার ইয়েলো হবে, এরপর চাইলে আমি এটাকে চেঞ্জ করতে পারি, সমস্যা নেই। এরপরে চাইলে আমি এটাকে অন্য কোনো কালার দিতে পারি সিএসএস দিয়ে, নো প্রবলেম। কিন্তু যখনই আমরা মার্ক ট্যাগ ইউজ করব এটা মাথায় রাখতে হবে, মার্ক ট্যাগের ডিফল্ট কালার হচ্ছে ইয়েলো। ওকে, আর আমরা এটা আরো একটা উত্তর আছে, সাধারণত মার্ক ইয়েলো দিয়ে করা হয়। আপনারা কখনো বইয়ের মধ্যে মার্কার দিয়ে নোট করছেন? তো তখন কি কালার ইউজ করতেন?
এখন বিভিন্ন কালার পাওয়া যায়, কিন্তু প্রথম অবস্থায় মানুষ এরকম সবুজ এগুলো ইউজ করতো না। এগুলো এগুলোর জন্য সবসময় হলুদ ইউজ করতো। আমরা ছোটবেলায় কি বলে হলুদ ইউজ করতাম। তো যে কোনো জিনিস মার্ক করার জন্য সাধারণত হলুদ কালার ইউজ করা হয়। এই জন্য সাধারণত মার্ক ট্যাগের ডিফল্ট ভাবে ইয়েলো সেট করা হয়েছে। আচ্ছা, তো নো প্রবলেম, সেটা করুক, আমাদের প্রবলেম নাই। তো মার্ক ট্যাগ ইউজ করার কারণে ইয়েলো হয়েছে। এরপর আমরা যে ট্যাগটা দেখবো সেটা হচ্ছে একটা ডেল ট্যাগ দেখবো। ডেল, এখানে একটা ডেল ট্যাগ ইউজ করতেছি। তো ডেল ট্যাগের এটা ওপেনিং ট্যাগ, আমি ডেল ট্যাগের ক্লোজিং করলাম এখানে, এটাকে সেভ করলাম। দেন এখানে এসে রিলোড, দেখেন কি হয়েছে, এই লেখাটার উপরে জাস্ট একটা কাটা দাগ পড়ে গেছে। ঠিক আছে, এটা একটা স্টাইল। ঠিক আছে, ওকে। তো এটা আমরা ডেল ট্যাগ দিয়ে ইউজ করতে পারি। এরপরে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে, মনে করেন আমি এখানে আছে কি 160, আমি এটাকে টিএইচ দিলাম। টিএইচ দিয়ে আমি এটাকে মার্ক ট্যাগের মধ্যে ইউজ করি, তাহলে আরেকটু সুন্দর লাগবে। কন্ট্রোল এক্স, মার্ক ট্যাগ, এর মাঝখানে এটাকে দিলাম। এখন এটাকে সেভ করি, দেন রিলোড। দেখেন তো এখানে যে 1960 টিএইচ, এই টিএইচ কি এরকম থাকে? এই টিএসটা উপরে থাকার কথা। তো টিএসটাকে উপরে করার জন্য আমরা সাবস্ক্রিপ্ট ইউজ করব। সাবস্ক্রিপ্ট, এসইউপি, যার ফুল মিনিং হচ্ছে সাবস্ক্রিপ্ট, এসইউপি। দেন এর মধ্যে এটাকে দিব, সরি এখানে আমরা জাস্ট টিএইচ দিব, টিএইচ। দেন আপনি সাইডে এসে রিলোড দেন। টিএইচ উপরে উঠছে। এমনকি চাইলে আমি এটাকে নিচেও নামাইতে পারি। তো এখানে নিচে নামানোর জন্য এসইউবি ইউজ করবে, মানে হচ্ছে সাবস্ক্রিপ্ট। এসইউবি মানে হচ্ছে সাবস্ক্রিপ্ট, এসইউপি মানে হচ্ছে সাবস্ক্রিপ্ট। এসইউবি দিলাম, সাবস্ক্রিপ্ট দিলাম, এখানে এসে রিলোড, দেখেন নিচে নামছে। তো এই হচ্ছে মোটামুটি ফরম্যাটিং। ঠিক আছে, এইচটিএমএল এর ফরম্যাটিং হচ্ছে এগুলো। তো এইচটিএমএল ফরম্যাটিং নিয়ে কারো কোনো কোশ্চেন্স আছে বলেন থাকলে। আচ্ছা, তো আমি আপনাদেরকে 10 মিনিট সময় দিচ্ছি। 10 মিনিট সময়ের মধ্যে অবশ্যই সবাই এরকম একটা হেডিংস ইউজ করবেন, তার মধ্যে একটা প্যারাগ্রাফ ইউজ করবেন, প্যারাগ্রাফের মধ্যে এই ফরম্যাটিংগুলো ইউজ করবেন, অবশ্যই এইচটিএমএল ফাইল ক্রিয়েট করে। আমি আপনাদেরকে 10 মিনিট সময় দিলাম। এই 10 মিনিট সময়ের পরে আমি সবার এটা চেক করব। তো ফরম্যাটিং এর পরে আজকে আরো কিছু কাজ করব। যেমন মনে করেন আপনি যদি চান, এখানে যে স্পেস দেই না আমরা, এই যে এরকম স্পেস, আমাদের স্পেস প্রয়োজন হয় না। তো এইটা আমি এখানে দেখেন অনেকগুলো স্পেস দিলাম, কিন্তু এটা আউটপুটে আসবে না, এখানে আউটপুটে আসবে না। ঠিক আছে, কারণ হচ্ছে এই স্পেসটার জন্য আমাদের একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়। যেমন ধরেন এখানে যে আমাকে ইউজ করতে হবে অ্যান্ড এনবিএসপি ক্লন। ঠিক আছে, এই লেখাটা আপনি যতবার ইউজ করবেন ততবার আপনাকে স্পেস দিবে। দেখেন ধরেন আমি এখানে এতবার ইউজ করলাম, ইউজ করার পরে এখানে এসে রিলোড দেন, দেখবেন আপনার এখানে স্পেস হবে, দেখা যায়। সেটা হচ্ছে স্পেসের জন্য আমরা এইটা ইউজ করে থাকি, অ্যান্ড এনবিএসপি ক্লন। এটা আপনি যতবার ইউজ করবেন ততবার হচ্ছে আপনাকে একটা স্পেস দিবে। আচ্ছা, এই হচ্ছে স্পেসের বিষয়টা। এরপরে একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে ইন্টারের। যেমন ধরেন আমি চাচ্ছি এখান থেকে এই লেখাটা নিচে নামবে, এইটা এখানে দেখবে। ঠিক আছে, আপনি এখানে সেভ করে এখানে এসে রিলোড দেন, দেখবেন এটা নিচে নামবে না। ঠিক আছে, তো এখানে আমাদের সেটাকে কোড দিয়ে বলে দিতে হবে। যেমন আমি যদি এখানে একটা বিয়ার ইউজ করি, দেখেন একটা বিয়ার, আর মনে রাখতে হবে বিয়ারের কোনো ক্লোজিং ট্যাগ নাই, বিয়ারের কোনো ক্লোজিং ট্যাগ নাই। তো এই বিয়ারটাকে জাস্ট আমি একটা বিয়ার ইউজ করলাম, দেখুন ওই লেখাটা ওইখান থেকে নিচে নেমে যাবে। তো আমি সেভ করেছি বিয়ার, দেন আউটপুট আসলাম রিলোড, আবার ইউজ করলাম। আচ্ছা, আমি স্পেসের পরে ইউজ করতেছি না, সো এখানে তো জায়গা অলরেডি আমার আছে, আমি এটা উপরে ইউজ করি। মনে করেন এখানে টাইপের পরে এখানে আমরা একটা বিয়ার ইউজ করলাম, বিয়ার। দেন আপনি নিচে এসে রিলোড দেন, দেখবেন আপনার এই টাইপ থেকে ফার্স্ট অফ অল একটা বিয়ার নিবে, এটা নিচে নামছে। দেন আরেকটা যখন বিয়ার ইউজ করলাম তখন এখানে মাঝখানে পুরো একটা গ্যাপ হয়ে গেছে। দেখেন আমি যতগুলো বিয়ার ইউজ করব ততগুলো ব্রেক হবে। যেমন 4টা বিয়ার নিয়েছি, এখানে 4টা ব্রেক হবে। ঠিক আছে, এতটুকু বুঝতে পারছেন সবাই? তো আমরা কিভাবে স্পেস দিব, তার জন্য ইউজ করব এনবিএসপি। আর আমরা এন্টারের কাজ করার জন্য যদি আমরা কোনো লেখাকে নিচে নিতে চাই, তার জন্য আমরা অবশ্যই বিআর ইউজ করব। বিআর মানে হচ্ছে ব্রেক। ঠিক আছে, ব্রেক। আচ্ছা,
তো এতটুক। এরপরে মনে করেন আমি প্যারাগ্রাফের পরে এখানে একটা বিআর ইউজ করলাম, দেন এর নিচে আমরা যেটা ইউজ করব সেটার নাম হচ্ছে ফর কোটেশন। ঠিক আছে, আমরা এখন যেটা ইউজ করতেছি সেটার নাম হচ্ছে এইচটিএমএল কোটেশনস। ঠিক আছে, আচ্ছা এই এইচটিএমএল কোটেশনসটাকে আমরা একটু এটাকে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখি, সমস্যা নেই। H1 এর মধ্যে রাখলাম, দেন রিলোড। তো আমরা এখানে এখন আপাতত বিআরটাই কেটে দিই, এই বিআর এখন লাগবে না, কারণ হচ্ছে এটা এমনি নিচে আসবে। তো আমরা এখন এইচটিএমএল কোটেশন ইউজ করব। এইচটিএমএল কোটেশনের মধ্যে একটা কোটেশন আছে অ্যাবভ, এ আফটার জাস্ট লেস দ্যান, এ ডাবল বি অ্যাবভ দেন ক্লোজ। ঠিক আছে, তো এর মধ্যে একটা টাইটেল ইউজ করতে হয়, টাইটেল। তো আরেকটা জিনিস বলি, যেহেতু কোটেশন দেখাচ্ছি, আমরা আমাদের ট্যাগের মধ্যে সবসময় এলিমেন্টস অ্যান্ড অ্যাট্রিবিউট, এইচটিএমএল এলিমেন্টস অ্যান্ড হচ্ছে অ্যাট্রিবিউট, এটা সবসময় ওপেনিং ট্যাগের মধ্যে হয়। কোনো সময় আমাদের এইচটিএমএল ক্লোজিং ট্যাগের মধ্যে কখনোই আমাদের এলিমেন্টস অ্যান্ড অ্যাট্রিবিউট ইউজ করা যায় না বা করা হয় না। ঠিক আছে, সবসময় আমরা টাইটেল বা হচ্ছে এইচআরএফ ট্যাগ বা হচ্ছে সোর্স ট্যাগ, এগুলো সবসময় আমরা ওপেনিং ট্যাগের মধ্যে ইউজ করে থাকি। ঠিক আছে, তো এখানে আমরা মনে করেন লিখলাম, আউটপুটে লিখলাম WHO হু। ঠিক আছে, টাইটেলের মধ্যে সেটার ফুল মিনিং লিখতেছি, যেমন ধরেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনস। এটা সেভ করলাম। সেভ করার পর আপনার সাইটে এসে রিলোড দেন। এখন দেখেন এখানে WHO আছে, এটার উপর মাউস দিয়ে ধরেন আপনি, দেখেন আপনাকে ফুল মিনিংটা দেখাচ্ছে, দেখা যায়? হ্যাঁ, তো আমি যখনই এখানে, এটাকে বলে হচ্ছে ফরম্যাটিং, এইচটিএমএল কোটেশন। ঠিক আছে, তো কোটেশন যখন ইউজ করব তখন দেখেন এখানে যখন আমি হুর উপরে মাউস নিয়ে আসবো, এটার ডিটেলস এখানে দেখাবে। এটা হচ্ছে একটা। তো আরেকটা আছে, যেমন ধরেন আমরা বিআর দিলাম, এখানে আমরা একটা ট্যাগ ইউজ করলাম, নাম হচ্ছে আপনার ভিডিও। ঠিক আছে, একটা ভিডিও নামের ট্যাগ আছে, যেটা একটা মজার একটা ট্যাগ। যেমন ধরেন আপনি এখানে একটা ডির আছে, ডির নামে একটা অ্যাট্রিবিউট আছে, এর মধ্যে ইউজ করলেন আরটিএল এর ফুল মিনিং হচ্ছে লেফট টু রাইট। ঠিক আছে, সরি লেফট টু রাইট না, রাইট টু লেফট। ঠিক আছে, এর মধ্যে মনে করেন আমি এসে লিখলাম মনে করেন বাংলাদেশ, দেখবেন এই লেখাটা উল্টাভাবে আসবে, দেখা যায়? এই হচ্ছে BANGLA বাংলা DESS বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশ লেখাটা কি আসছে, উল্টা আসছে। তো এগুলো যেগুলো করলাম, এগুলোকে সাধারণ বলে আপনার হচ্ছে HTML কোটেশনস। এরপরে আরো কিছু আছে, যেমন হচ্ছে আপনার অ্যাড্রেস। এই অ্যাড্রেসের মধ্যে যদি কিছু লেখেন তাহলে লেখাটা অ্যাড্রেসের মতো আসবে। যেমন ধরেন আমি লিখলাম বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, দেন এখানে সে রিলোড দেন, দেন লেখাটা হচ্ছে একটা অ্যাড্রেসের মতো আসছে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে HTML কোটেশন। ঠিক আছে, তো মোটামুটি আজকে আমরা যেগুলো দেখলাম সেটা হচ্ছে আমরা HTML কিভাবে ডিজাইন করতে হয় সেটা দেখলাম, কিভাবে আমরা হেডিংস ইউজ করতে হয়, কিভাবে প্যারাগ্রাফ নিতে হয়, প্যারাগ্রাফের মধ্যে কিভাবে ফরম্যাটিং করতে হয়, দেন হচ্ছে আমরা কিভাবে HTML কোটেশনস ইউজ করব। ঠিক আছে, তো আমরা মোটামুটি যেহেতু ফার্স্ট ক্লাস, আজকে মোটামুটি এতটুকু দেখলাম। এরপরে হয়তো বা নেক্সট ক্লাস আমরা আরও কিছু দেখবো, সমস্যা নেই। তো আজকের ক্লাস আপনার এই পর্যন্তই। ঠিক আছে।